আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার আসামি করা হচ্ছে জিয়াউর রহমান হত্যায় অভিযুক্ত মুজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখানোর আবেদন। দেশে ৪৫ লাখ মামলা চলমান, বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমকে জোর সরকারের, রাজনৈতিক বিবেচনায় নারী ও শিশুর নির্যাতন মামলা প্রত্যাহার নয়। ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, এবার সরকারি ব্যবস্থাপনায় খরচ ৬,১৫,২৬৫ টাকা, বিমান ভাড়া কমছে ২৪,০০০ টাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মুজাফফর হোসেনকে ট্রাইব্যুনালের মামলায় আসামি করা হচ্ছে। ট্রাইব্যুনাল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এ সংক্রান্ত একটি আবেদন জমা হয়েছে, যেখানে তাকে গ্রেপ্তার দেখানোর কথা উল্লেখ করা হয়েছে। আজই এর শুনানি হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর আগে আরেক সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে কথোপকথনের সূত্র ধরে ৪৫ বছর পর গ্রেপ্তার করা হয় তাকে। এরপর তাকে নেওয়া হয় জিয়া হত্যার ঘটনাস্থলে। এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জিয়াউর রহমান হত্যা মামলার এই আসামির বিচার হবে সেনা আইনে। তবে প্রসিকিউশন জানিয়েছে, মুজাফফরকে মানবতা বিরোধী অপরাধ মামলার গ্রেপ্তার ও বিচারের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। দেশে বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান আছে। এ তথ্য জানিয়ে মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমে সংশ্লিষ্টদের সহায়তার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। মঙ্গলবার সচিবালয়ে পঞ্চগড়, টাঙ্গাইল ও কক্সবাজার সহ দেশের ১০ জেলায় মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, জনগণকে আইনি সহায়তা দেওয়ার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে সরকার। তিনি জানান, নারী ও শিশু নির্যাতন মামলায় রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা হবে না। মন্ত্রীর আশা, বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমে মামলা জট কমে আসবে। পারিবারিক সহিংসতা আইন, যেখানে আপনার স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি অ্যাক্টের আন্ডারে আপনার প্রিএমশনের যে টার্গেট, এই ধারাবাহিকতা 62%, 62.02% যে ড্রপ 3 মাসে হয়েছে, এটা যদি কন্টিনিউ করে তাতে যা আসবে। ২০২৭ সালে পবিত্র হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সচিবালয় প্যাকেজ ঘোষণা করে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানান, হজযাত্রীদের বিমান ভাড়া ১,৫৪,০০০ টাকা থেকে কমিয়ে ১,৩০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ধর্মমন্ত্রী জানান, এবার সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ ১-এর মাধ্যমে হজ পালনে খরচ ধরা হয়েছে ৬,১৫,২৬৫ টাকা। এছাড়া প্যাকেজ 2-এ ৫,০৫,৬৪৮ টাকা এবং প্যাকেজ 3-এ ৪,১৩,৯২০ টাকা খরচ ধরা হয়েছে। তবে ভবিষ্যতে হজ পালনের খরচ আরও বাড়তে পারে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ফ্লাইট শুরু হবে ৮ এপ্রিল এবং ১৫ মে অনুষ্ঠিত হতে পারে পবিত্র হজ। ২০২৭ সালে হজে মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে বিমান ভাড়া কমিয়ে ১,৩০,০০০ টাকা করা হয়, নির্ধারণ করা হয়েছে, যা হজ ফ্লাইটে বিমান ভাড়া নির্ধারণের ক্ষেত্রে 1/4। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনী যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের স্মরণ এবং আহতদের প্রতি সংহতি জানাতে 2 দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে দুর্ঘটনাস্থলটি। মঙ্গলবার সকালে ক্যাম্পাসে নিহত শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য দোয়ার আয়োজন করা হয়। পাশাপাশি নিহতদের ছবি, বন্ধুদের লেখা স্মৃতিকথা এবং বিভিন্ন বার্তা প্রদর্শন করা হয়। সহপাঠীদের স্মৃতিচারণায় উঠে আসে বন্ধু ও স্বজন হারানোর বেদনার কথা। বিকেলে স্কুল শাখার আয়োজনে অনুষ্ঠিত হবে স্মরণসভা। এতে নিহতদের পরিবারের সদস্যদের পাশাপাশি অভিভাবকরাও উপস্থিত থাকবেন। এছাড়া দুর্ঘটনার বর্ষপূর্তি উপলক্ষে উত্তরাসহ মাইলস্টোনের 16টি শাখায় আজ ছুটি। রাজধানী উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হওয়ার 1 বছর আজ। নিহতদের স্মরণে চলছে নানা আয়োজন। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম, যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, মর্মান্তিক এই দুর্ঘটনা আজ 1 বছর, এবং যেমনটি আমরা প্রতিবেদনে বলছিলাম, এই 1 বছরে আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন। অভিভাবকরা কি প্রত্যাশা করছে সরকারের কাছে সেটা জানাবেন, এবং এই মাইলস্টোন কর্মসূচিতে কি কি কর্মসূচি থাকছে সেগুলো জানাবেন।
সাথেই আপনি যে বিষয়টা বললেন যে এই মর্মান্তিক দুর্ঘটনার সঙ্গে আমিও কিন্তু আসলে সাক্ষী আছি বা সাক্ষী ছিলাম সেই সময়টাতে ঠিক 1 বছর আগে। এই সময়টাতে যে দুর্ঘটনাটা ঘটেছে সেই দুর্ঘটনার যে স্পর্শকাতর যে ঘটনাটি ঘটেছে সেটা কিন্তু এখনো বয়ে বেড়াচ্ছে। এখানকার অভিভাবক থেকে শুরু করে সকল শিক্ষার্থীরা তারা কিন্তু আজকের এই দিনটা, শুধু আজকের এই দিনটা না স্মরণ করছেন না, তারা কিন্তু প্রতিদিনই আসছেন ক্যাম্পাসে, ক্লাস হচ্ছে, এমনকি সহপাঠীরা যারা মারা গিয়েছে বা যারা মৃত্যুবরণ করেছে সেই সহপাঠীরাই আজকে এসে এসে তাদের প্রিয় বন্ধুদেরকে দেখে যাচ্ছেন, হাত দিয়ে ইশারা করে যাচ্ছেন যে তার সাথে শেষ কথা হয়েছিল কি, সেই বিষয়গুলো কিন্তু আসলে এখানে এসে স্মৃতিচারণ করছেন। পাশাপাশি অভিভাবকরা তারাও কিন্তু বলছেন যে তদন্ত কমিটির যে প্রতিবেদন সেটা আসলে আরো নির্বিঘ্নে করা উচিত, সুষ্ঠুভাবে করা উচিত, যাতে করে এই যে তদন্তটা সেটা সবার সামনে তুলে ধরা উচিত। সেই বিষয়গুলো কিন্তু পরিষ্কারভাবে তুলে ধরার কথা বলছেন অভিভাবকরা। এছাড়াও আমি যদি বলি যে আজকে যে কর্মসূচি, আজ তারা কিন্তু স্কুল কর্তৃপক্ষ ঠিক আজকে থেকে 2 দিন কর্মসূচি পালন করবে। তার মধ্যে আজকের প্রথম দিন আপনি জানেন যে 16টি ক্যাম্পাসে তারা আজকে ছুটি ঘোষণা করেছে, তাই সকল শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। পাশাপাশি আগামীকালও কর্মসূচি রয়েছে, এমনকি আজকে বিকেল 3টায় অভিভাবকদের নিয়ে একটি স্মরণ সভা হবে, সেই বিষয়টা কিন্তু আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি অনেক অভিভাবকরাই তারা কিন্তু আজকে আসছেন, তারা আমাদের সঙ্গে কথা বলছেন, এমনকি যারা মারা গিয়েছে তাদের যে বন্ধু, সেই বন্ধুরাই মূলত বলছেন, স্মৃতিচারণ করেই তারা কিন্তু বলছেন, এমনকি কিছু কিছু লেখা তারা এই বিলবোর্ডের মাধ্যমে তারা তাদের বন্ধুদেরকে স্মরণ করছেন, এমনকি আল্লাহর কাছে দোয়াও চাইছেন। এমন অনেকেই এসে এসে তারা কিন্তু দোয়া করছেন। তো সবকিছু মিলেই বলা যায় যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এখনো সেই যে দুর্ঘটনা সেটা থেকে আসলে বের হতে পারেনি। এখনো বিমান ওঠানামা করছে, প্রশিক্ষণ বিমান ওঠানামা করছে, সবকিছু মিলে তারা এখনো আতঙ্কে আছে, এমনকি আতঙ্কটা এখন পর্যন্ত কাটেনি। বিমানের শব্দ শুনলেই সেই দুর্ঘটনার দিনের চলে যান, সেই বিষয়গুলো কিন্তু আমাদের সঙ্গে তুলে ধরেছেন। তো সাথে এই ছিল এখান থেকে সবশেষ। জি আরিফ, আমরা সরকারের কাছে প্রত্যাশা করব অভিভাবকদের এই আতঙ্ক দূর হবে এবং অভিভাবকরা যেন এই তদন্ত প্রতিবেদনে আলোর মুখ দেখতে পায়। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি সংশোধন ও 5টি আইনের বেশ কিছু ধারার সংশোধনী চেয়ে সরকারকে সুপারিশ করবে নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ আইন। এসব সংশোধনী বাস্তবায়ন হলে নির্বাচনে প্রার্থী হওয়া সহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন আসবে। প্রস্তাবনার খসড়া চূড়ান্ত করতে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার সহ 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব। স্থানীয় সরকার নির্বাচনকে নির্ভুলভাবে আয়োজন করতে বিভিন্ন বিষয়ে সংযোজন বিয়োজনের মাধ্যমে খসড়া চূড়ান্ত করার পর তা সরকারকে পাঠাবে কমিশন। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আচরণবিধি ও কিছু আইনের ধারার সংশোধন নিয়ে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে 12তম কমিশন সভায় বসেছে ইসি। এতে যোগ দিয়েছেন সিসি সহ 4 নির্বাচন কমিশনার ও সচিব। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়রা ফারুকী। হুমায়রা, জানতে চাই স্থানীয় ভোটের আচরণবিধি ও আইনে কি কি সংশোধনী চায় ইসি, সেই বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? সাথী, আপনি জানেন যে জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনটি সুন্দরভাবে আয়োজন করা এবং নির্বাচন সম্পন্ন করাই কিন্তু এখন নির্বাচন কমিশনের কাছে অনেক বড় একটি চ্যালেঞ্জ। এবং যেহেতু এটা দেশব্যাপী হবে, বিভিন্ন জায়গায় জেলা উপজেলা পর্যায়ে নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে, সেখানে জাতীয় নির্বাচনের যে ভুলগুলো ছিল সেগুলো শুধরে নতুন কি সংযোজন বিয়োজন করা যায় সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আচরণ বিধিমালা যেই সংশোধনের কাজ সেটি কিন্তু অনেক দিন ধরেই নির্বাচন কমিশন হাতে নিয়েছে এবং সেই জাতীয় নির্বাচনের ভুলগুলো তারা বারবারই পর্যালোচনা করছে। আর এখন আচরণবিধির পাশাপাশি তারা কিন্তু আইনের বেশ কিছু ধারারও সংশোধনের চেষ্টা করছে। এখন নির্বাচন কমিশন যেটি করবে, আজ কমিশন সভার 12তম কমিশন সভায় বসেছে প্রধান নির্বাচন কমিশনার সহ 4 নির্বাচন কমিশনার এবং ইসি সচিব। তারা কিন্তু এই একটি খসড়া চূড়ান্ত করার চেষ্টা করছেন। কিছুদিন আগে আমি একটি বিশেষ রিপোর্ট করেছিলাম, সেখানে ছিল যে এই খসড়ার শেষ
শেষে আমি দেখেছিলাম যে কোনো নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠনকে তারা নির্বাচনে অংশ নিতে দেবেন না, এমন একটি পয়েন্ট। তার প্রেক্ষিতে কিন্তু সেই পয়েন্টটি সম্ভবত বাতিল করা হচ্ছে এবং আরও বেশ কিছু যেই পয়েন্টগুলো সেগুলো হচ্ছে নির্বাচনী প্রচারণায় পোস্টার রাখা যাবে না, নতুন এই যেই প্রস্তাবনা সেখানে থাকবে ক্যারাভান ব্যবহার করে প্রচারণা চালানো যাবে, নির্বাচনী প্রচারণায় বিলবোর্ড ব্যবহার করা যাবে, আচরণবিধির 32 নম্বর ধারা সংশোধন হলে সরাসরি প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি, আর আচরণবিধি লঙ্ঘনে 6 মাস জেল অথবা 50,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া হবে। তো এখন এগুলো আসলে শেষ পর্যন্ত থাকবে কিনা বা কোনগুলো রাখবে কোনগুলো রাখতে চায় না সেগুলোর খসড়া আজ চূড়ান্ত করা হবে। আজ যদি কোনো কারণে চূড়ান্ত না হয় সেক্ষেত্রে খসড়া চূড়ান্তের জন্য নির্বাচন কমিশন আরও একটি সভায় বসার কথা রয়েছে যদি আজ না হয়। এরপরে কিন্তু এই সংশোধনের যে খসড়া সেটি সরকারকে পাঠাবে নির্বাচন কমিশন এবং সরকারের পক্ষ থেকেই সেটি বাস্তবায়ন করা হবে কি না সেই সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। তো সভা এখনও চলছে, 11:30টার দিকে সভা শুরু হয়েছে। সভা শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হলে সেটি আমি আপনার মাধ্যমে তার দর্শকদেরকে জানিয়ে দেব। নিশ্চয়ই হুমায়রা, ধন্যবাদ আপনাকে। সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। অবস্থা আছে, নানান কারণে এটা চাওয়া হয়েছে এবং এটা যদি হয় আমাদের ব্যবসা বা ইন্ডাস্ট্রির যে সংকট হওয়ার কথা ছিল সেটা হবে না। বাণিজ্য মন্ত্রণালয় সেই কাজটা খুব সিনসিয়ারলি করছে। পাট ও বস্ত্র মন্ত্রণালয় পলিথিনের বিকল্প পরিবেশ বান্ধব পাট পণ্য ব্যবহারের লক্ষ্যে ঢাকা মহানগরীর প্রধান বাজারসমূহে ভোক্তাদের নিকট স্বল্প মূল্যে বিতরণের জন্য জেডিপিসি থেকে পাটের তৈরি 7,000 পিস গ্রসারি ব্যাগ দেওয়া হয়েছে। আসলে একটা কথা মনে রাখা দরকার, আমাদের প্লাস্টিক পণ্য আইন করার চেষ্টা করছি, সেটা থেকে সরিয়ে আনার চেষ্টা করছি এবং এটা সুবিধা আসলে এত বেশি, মানুষের একটা কমন প্রবণতা আছে। মানে আমি নিজে যখন একজন ভোক্তা হিসেবে চিন্তা করি, এটা সুবিধা এত বেশি, দামের দিক থেকে বলি বা অন্যান্য সুবিধা, আমাদের জনগণকে একটু মোটিভেটেড হতে হবে। সেই সচেতনতার কাজ চলছে এবং সরকারও চেষ্টা করছে মানুষের মধ্যে এটা যতটা ছড়িয়ে দেওয়া যায়। মোড়কের যে নিয়ম আছে সেটা যারা পালন করেননি তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত, ভ্রাম্যমাণ কোর্ট পরিচালনা হচ্ছে। এখানে বেশ কিছু জরিমানা, জুন 2026-এ 13,11,500 টাকা জরিমানা করা হয়েছে, আর 26 পর্যন্ত জুন 2026 পর্যন্ত মোট 1093টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এতে 70 লক্ষ টাকার মতো পাওয়া গেছে জরিমানার ক্ষেত্রে। বস্ত্রের ক্ষেত্রে একটা খবর আছে, বিটিএমসি নিয়ন্ত্রণাধীন 25টি মিলের মধ্যে 16টি মিল প্রাইভেট পাবলিক পার্টনারশিপের আওতায় পরিচালনার জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত হয়েছে। একটা কথা একটু মনে রাখা দরকার, সরকার তার ইন্ডাস্ট্রিগুলো পরিচালনার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে খুব বেশি দক্ষতার পরিচয় দিতে পারেনি এবং আমাদের এক ধরনের চাওয়া আছে যে এই ইন্ডাস্ট্রিগুলো যেন বন্ধ না হয়ে যায়, কিন্তু সমস্যা হচ্ছে এগুলো দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বাড়ছে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী কয়েকদিনে কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণাঞ্চল সহ কয়েকটি বিভাগে জলাবদ্ধতার শঙ্কা থাকলেও আপাতত বড় কোনো দুর্যোগের আশঙ্কা দেখছেন না আবহাওয়াবিদরা। বর্ষাকালের ছন্দে ভিজছে জনপদ। দিনের বিভিন্ন সময় থেমে থেমে বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও নগর জীবনে বাড়ছে ভোগান্তি। কোথাও জমছে পানি, ঘটছে জলাবদ্ধতাও। তবে জুলাই মাসে এমন বৃষ্টিপাতকে মৌসুমের স্বাভাবিক বৈশিষ্ট্য হিসেবেই দেখছেন আবহাওয়াবিদ। আগামী কয়েকদিন ওই রকম এক্সট্রিম লেভেলের বড় ধরনের দুর্যোগের সম্ভাবনা নেই। যে বৃষ্টি হবে অনেকটা নর্মাল বৃষ্টি, তবে দক্ষিণাঞ্চল যেহেতু বেশি বৃষ্টি হবে ওই সব জায়গাতে আপনার সাময়িক জলবদ্ধতা হতে পারে। বিগত কয়েকদিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির প্রভাব বেশি থাকলেও আগামী 3 থেকে 7 দিন দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের আভাস দেন তিনি। আগামী 2-3 দিন বৃষ্টি উত্তরাঞ্চলে কিছুটা কম হবে যা দেখা যাচ্ছে। মেন বৃষ্টি আপনার খুলনা, বরিশাল, চট্টগ্রাম হবে। আর ভারী বর্ষণ যেটা আছে এটা বিক্ষিপ্তভাবে মানে দেশের অনেক জায়গায় হবে। বর্ষার বৃষ্টি স্বস্তির পাশাপাশি সাময়িক ভোগান্তিও বয়ে আনতে পারে। তবে পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ দেখছেন না আবহাওয়াবিদ। 5 তারিখ থেকে 11 তারিখ যে ধরুন টানা বৃষ্টি। মানজুমা ফিরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।
ঘুষ নেওয়ার প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীকে টিটির মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ করেছেন সহপাঠীরা। সকাল থেকে চলা এই অবরোধে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এই ঘটনায় অভিযুক্ত টিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ 4 দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। ভুক্তভোগী শিক্ষার্থী ফোরকান উদ্দিনের অভিযোগ, ট্রেনের টিকিট চেক করার সময় সামনের আসনে থাকা 2 যাত্রীর টিকিট না দেখে তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছিল। এর প্রতিবাদ করায় পেছন থেকে এক টিটি তার উপর হামলা চালান। ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মার বলেন, যত দ্রুত অভিযুক্ত টিটিকে হাজির করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তত দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার বিষয়ে আলোচনা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানান, বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যোগাযোগ হয়েছে, তারা আলোচনায় বসতে রাজি হয়েছে। শিক্ষার্থীদের দাবিতে তারা এখনো পরিষ্কার কথা যে তাদের দাবির এক চুলো এখনো পর্যন্ত তারা নড়েনি। তারা এই দাবিগুলো 4টা দাবি, একটা পার্শিয়ালি হাফ বা অর্ধেক, এগুলোর কোনো কথাবার্তা নেই। ওদের কথা যে 4টাই আমাদেরকে মানতে হবে, তারপরে আমরা চিন্তা করব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেলপথ অবরোধের বিষয় জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মীর কাদের। চলে যাচ্ছি তার কাছে। মীর, জানাবেন ট্রেন চলাচলের বিষয়ে আলোচনায় কোনো অগ্রগতি হয়েছে কিনা, আর শেষে তার একটি বিষয় জানাবেন, এই অবরোধ আরও কত সময় নাগাদ চলতে পারে সেই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা? সাথী, এই যে অবরোধ সেটি কিন্তু সকাল থেকে চলছে। আপনাকে একটু তথ্য দিয়ে রাখি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের যে শিক্ষার্থী রাকসুর জিএস তার নেতৃত্বে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা দল, তারা কিন্তু রেল কর্তৃপক্ষের সাথে বসেছেন। আমাদের যে রাজশাহী বিভাগীয় কমিশনার, সেখানে কিন্তু তারা বসেছেন এবং তারা তাদের শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবি নিয়ে তারা কিন্তু আলোচনা করছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, এখনো সেখানে বৈঠক বসেছে এবং সেখানে আলোচনা চলছে। শিক্ষার্থীরা এখানে মূলত 3টি দাবি, মোট 4টি দাবি শিক্ষার্থীরা করেছেন। তারা যেটি বলছেন যে বিভিন্ন সময়, শুধু এই সময় না, এর আগেও বিভিন্ন সময় দেখা যায় যে টিটি কর্তৃক বিভিন্ন শিক্ষার্থী আসলে মারধরের শিকার হয়েছেন এর আগেও, যে কারণে তারা মূলত 4টি দাবি তারা করছেন। তাদের 4টি দাবি কি হচ্ছে, অভিযুক্ত অপরাধীকে সশরীরে উপস্থিত হতে হবে এবং ক্ষমা চেতে হবে। তিনি যেহেতু ঘুষ গ্রহণ করেছেন, এজন্য তাকে শাস্তি হিসেবে স্থায়ী বহিষ্কার করতে হবে। এছাড়া ভুক্তভোগী শিক্ষার্থীকে ক্ষতিপূরণ দিতে হবে এবং সকল যে দূরপাল্লার ট্রেন, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি স্টেশন আছে, সেই স্টেশনে যেন ট্রেনগুলো থামে সেই ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীরা আরো বলছেন যে এই যে পদ্ধতি নিয়ত শুধুমাত্র সিন্ডিকেটের আরো বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে রেলে, সেই ধরনের যে সিন্ডিকেটের কারণে যে ধরনের সমস্যা হচ্ছে, সেই ধরনের সমস্যার জন্য সমাধান করা হয়, সেটি তারা বলছেন। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। আপনাদের এই আন্দোলন আপনারা কতক্ষণ মতো চালিয়ে যাবেন? আমরা আপনারা জানেন যে আমাদের একটা প্রতিনিধি দল বিভাগীয় কমিশনের রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে বসেছেন। আমাদের দাবি স্পেসিফিক। আমাদের যে আজকে আপনারা জানেন ঘটনাটা, আমাদের যে ফরকান ভাইকে যে মানে অযৌক্তিকভাবে মারধরের ঘটনা এবং হত্যা চেষ্টা করা হয়েছে, সেটার প্রেক্ষিতে আর যেন কারোর সাথে হত্যা মানে এরকম ঘটনা হয়, এগুলো যে সিন্ডিকেট, তাদের যে কালত, সেগুলো যেন সমূলে নির্মূলের জন্য আমাদের আমাদের দাবি যে 4টা আছে, সেটা আপনারা জানেন। সেটা দাবি না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে এবং প্রয়োজনটা তীব্র থেকে তীব্র ভাবে আমরা গড়ে তুলবো। যারা বৈঠকে তাদের সে কোনো কথা হয়েছে, এখন কি পরিস্থিতিতে? এখন তাদের মধ্যে এখনো বৈঠক চলছে, এখন কোনো সমাধান আসেনি। সাথে শিক্ষার্থীরা যেটি বলছিলেন যে তাদের যে প্রতিনিধি দল, তারা এখনো আলোচনা করছেন, এখনো কোনো সমাধান আসেনি এবং সমাধান না আসা পর্যন্ত তারা রেলপথ ছাড়বেন না। সাথী, ধন্যবাদ আপনাকে। ভারতের শিক্ষা সংস্কার দাবিতে চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের ব্যাপক লাঠিচার্জ ও সংঘর্ষের পর এই হুঁশিয়ারি দিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। একই সাথে সমাজকর্মী সোনম ওয়াংচুকও তার অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শিক্ষা ব্যবস্থার সংস্কার ও পরীক্ষার দুর্নীতির প্রতিবাদে উত্তাল ভারতের রাজধানী দিল্লি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাস্তায় নামা ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি রণক্ষেত্রে রূপ নিলে লাঠিচার্জের পাশাপাশি টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। তবে আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে শিক্ষার্থীদের ওপর নির্মম হামলা চালিয়েছে। আন্দোলন অব্যাহত থাকবে। দিল্লি পুলিশ যা করেছে তা লজ্জাজনক। তারা চাইলে শুধু জলকামান ব্যবহার করতে পারত, কিন্তু অত্যন্ত বর্বরভাবে তারা আন্দোলনকারীদের পিটিয়েছে। 12 বছর এক শিশুর মাথা ফাটানো হয়েছে।
20 बच्चों की आत्महत्या से मन नहीं भरा है। দিল্লি পুলিশের দাবি আন্দোলনকারীরা পাথর ছুড়লে এবং আইন বহির্ভূত সমাবেশ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়। তবে শিক্ষার্থীদের এই আন্দোলনে সমর্থন জানাতে ঘটনাস্থলে ছুটে যান আইনজীবীদের একটি দল। পুলিশের বিশেষ অনুমতি নিয়ে তারা ভেতরে প্রবেশ করে। অবিলম্বে এই অচল অবস্থা নিরসনে সরকারের পদক্ষেপের দাবি করেন। পাশাপাশি বিক্ষোভে নিহতের যে গুজব ছড়িয়েছে তা সরাসরি নাকচ করে দেন তারা। সরকার বাচ্চাদের সাথে এমন আচরণ করতে পারে না, তাদের কথা বলতে হবে। সরকার বলেছে তারা নিজেদের মধ্যে আলোচনা করবে, কিন্তু বাচ্চারা আর কতদিন ঘরবাড়ি ছেড়ে এভাবে রাস্তায় বসে থাকবে? এর দায় কার? আমরা চাই এর একটা দ্রুত সমাধান হোক, তা না হলে এই আন্দোলন ও রাস্তা অবরোধ আরো ছড়াবে। দিল্লির পাশাপাশি দক্ষিণ ভারতের কেরালা রাজ্যে ত্রিভান্দামে একই দাবিতে বিক্ষোভ হয়েছে। সেখানে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। সব মিলিয়ে শিক্ষাক্ষেত্রে অনিয়মের এই ইস্যু এখন ভারতের অন্যতম বড় জন আন্দোলনে পরিণত হয়েছে। সরকার ও আন্দোলনকারীদের মধ্যে এই অচল অবস্থা কবে কাটবে সেটাই এখন দেখার বিষয়। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।